মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদের একটি পরিচিত বিষয়। মানব সম্পদ ব্যবস্থাপনার বিষয়কর 25-18। মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদের মূল আলোচ্য বিষয় হল বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যা সমস্যা এদেশের প্রধান সমস্যা। তার উপরে শিক্ষিত বেকারের হারে দেশের আর্থসামাজিক অবস্থা জর্জরিত। এই অবস্থা নিরসনের লক্ষ্যে এইচএসসি বিএম ব্যবসায় ব্যবস্থাপনা কোর্স 2 বছর মেয়াদী একটি কোর্স চালু করে। এই কোর্সটি 5 ভাগে বিভক্ত। 1 নম্বর কম্পিউটার অপারেশন, মানব সম্পদ ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি। এই 5টি বিষয়ের উপর যদি কোনো শিক্ষার্থী 2 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করে, তাহলে সে একদিকে যেমন নিজের কর্ম সৃষ্টি করতে পারবে, অপরদিকে সে নিজের কর্ম সৃষ্টি করতে পারবে এবং দেশ এবং দশের মুখ উজ্জ্বল করতে পারবে। মানব সম্পদ ব্যবস্থাপনা 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন করার পরে একজন শিক্ষার্থী যে কোনো বিষয়ে অনার্স সহ ডিগ্রি অর্জন করতে পারবে দেশে এবং বিদেশে। সে যদি স্বল্প আয়ে অধিক লাভবান হতে চায়, তাহলে এই শিক্ষার কোনো বিকল্প নাই। তাছাড়া বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্বহ বিষয়। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিক্ষা অর্জন করতে হবে। মানব সম্পদ ব্যবস্থাপনা একজন ব্যবস্থাপকের গুণাবলী বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। 1 নম্বর আনুষ্ঠানিক শিক্ষা। একজন ব্যবস্থাপককে অবশ্যই আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলে সে প্রতিষ্ঠান চালাতে পারবে না। যেহেতু ব্যবস্থাপকই হলো প্রতিষ্ঠানের মূল, সেই জন্য তাকে অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন ব্যবস্থাপককে অবশ্যই ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে। ব্যবস্থাপনা দক্ষতা না থাকলে সে প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হবে। নেতৃত্ব দানের যোগ্যতা। ব্যবস্থাপককে অবশ্যই নেতৃত্ব দানের যোগ্যতা থাকতে হবে। নেতৃত্ব দানের যোগ্যতা না থাকলে প্রতিষ্ঠান ভালো চালাতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা। একজন ব্যবস্থাপককে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের হট করে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তা নিরসনের জন্য তাকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর সিদ্ধান্ত গ্রহণ। ব্যবস্থাকে অবশ্যই তাৎক্ষণিক বা চৌকস হতে হবে। যে কোনো সমস্যার উদ্ভব হলে এর জন্য সিদ্ধান্ত তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে সম্পর্কে তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চারিত্রিক গুণাবলী। একজন ব্যবস্থাপককে অবশ্যই বিভিন্ন গুণে গুণান্বিত হতে হবে। যেমন শিক্ষা এবং জ্ঞানের ব্যাপকতা। তাকে অবশ্যই শিক্ষা এবং জ্ঞানের ব্যাপকতায় অধিক পারদর্শী হতে হবে। তাকে অবশ্যই 4টি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। 1 নম্বর নীতিবিদ্যা। নীতিবিদ্যা সম্বন্ধে জ্ঞান না থাকলে সে প্রতিষ্ঠান ভালো চালাইতে পারবে না। প্রতিষ্ঠান ভালো চালাইতে না পারলে তার ব্যবস্থাপনা টিকবে না। যুক্তিবিদ্যার যুক্তি সহকারে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর লোক থাকে, বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মনের লোক থাকে, তাদের ম্যানেজ করা, তাদের মতামত যুক্তি দিয়ে খণ্ডন করা একজন ব্যবস্থাপকের অবশ্যই দায়িত্ব। সমাজ বিজ্ঞান। একজন ব্যবস্থাপককে অবশ্যই সমাজে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু মানুষ সামাজিক জীব, অতএব সমাজের ভালো মন্দ সবকিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা একজন ব্যবস্থাপককে অবশ্যই থাকতে হবে। অর্থনীতি। একজন ব্যবস্থাপকের অর্থনীতি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অর্থনীতি সম্বন্ধে জ্ঞান না থাকলে প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য সম্বন্ধে সে ভালো সফলতা অর্জন করতে পারবে না। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রধান আলোচ্য বিষয়ের উৎসসমূহ
দুই ভাগে বিভক্ত। 1 নম্বর অভ্যন্তরীণ উৎস, 2 নম্বর বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস সমূহকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর কর্মরত মানব সম্পদ, কর্মীদের পরিচিত জন, অস্থায়ী কর্মী ও ব্যবস্থাপকের সুপারিশ। বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ সংগ্রহ করা যেতে পারে। বাহ্যিক উৎসসমূহ 5 ভাগে বিভক্ত করা যেতে পারে, যথা 1 নম্বর বিজ্ঞপ্তি প্রদান, 2 নম্বর নিয়োগকারী প্রতিষ্ঠান, 3 নম্বর শ্রমিক সংঘ, 4 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান, 5 নম্বর ইন্টারনেট। মানব সম্পদ সংগ্রহের উৎসসমূহকে 2 ভাগে ভাগ করা যায়, তার বিভিন্ন বিষয় সম্বন্ধে এখন বিস্তারিত আলোচনা শুরু করা হলো। কর্মরত মানব সম্পদ। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর লোক কর্মরত থাকে, সে তাদের মধ্য থেকে যদি কর্মী সংগ্রহ করা যায় তাহলে প্রতিষ্ঠান চালাতে সুবিধা হয়। কর্মীদের পরিচিত জন। প্রতিষ্ঠানের অনেক শ্রেণীর কর্মী থাকে এবং তাদের আত্মীয় স্বজনদের পরিচিত জন থেকে যদি কর্মী নিয়োগ করা যায় তাহলে প্রতিষ্ঠানের ব্যয় কম হয় এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয়। অস্থায়ী কর্মী। অস্থায়ী কর্মীদের মধ্য থেকে কর্মী নিয়োগ করলে প্রতিষ্ঠানের ব্যয় এবং বিভিন্ন দিকের অর্থদণ্ড কম হয়। কর্তৃপক্ষের সুপারিশ। প্রতিষ্ঠানের জন্য কর্তৃপক্ষের সুপারিশে কর্মী নিয়োগ করা যেতে পারে বা মানব সম্পদ সংগ্রহ করা যেতে পারে। বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস থেকে 5 ভাবে কর্মী সংগ্রহ করা যায় বা মানব সম্পদ সংগ্রহ করা যায়। বিজ্ঞপ্তি। 1 নম্বর বিজ্ঞপ্তি প্রদান পদ্ধতি। বিজ্ঞপ্তি দিয়ে কর্মী সংগ্রহ করলে কোনো সমস্যা থাকে না বা বিজ্ঞপ্তি প্রদান না করলে কর্মী সংগ্রহ করতে অসুবিধা হয়। নিয়োগকারী প্রতিষ্ঠান। বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহ করা যেতে পারে এবং প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিষ্ঠান নিজে কর্মী সংগ্রহ করাচ্ছে, নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহ করলে তাদের মধ্য থেকে ভালো কর্মী বা মানব সম্পদ পাওয়া যেতে পারে। শ্রমিক সংঘ। শ্রমিক সংঘের মধ্যে থেকে মানব সম্পদ সংগ্রহ করলে অনেক সুবিধা হয় এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয়। শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মী নিয়োগ করলে প্রতিষ্ঠানের মান এবং স্বীকৃতি ঘটে এবং ভালো কর্মী বা মানব সম্পদ পাওয়া যেতে পারে। ইন্টারনেট। বর্তমান যুগ, আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ ইত্যাদি। এই ইন্টারনেটের যুগে বসবাস করে ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে যদি কর্মী সংগ্রহ করা যেতে পারে তাহলে দক্ষ, অভিজ্ঞ এবং ব্যক্তিত্ব সম্পন্ন কর্মী বা মানব সম্পদ পাওয়া যেতে পারে। এই বর্তমান যুগে দক্ষ মানব সম্পদ সংগ্রহ করা প্রাচীন অধ্যায় থেকে আমরা বলতে পারি যে আগে এই মানব সম্পদ ব্যবস্থাপনা শাসিক বিদ্যা নামে পরিচিত ছিল, এখন এটি পরিবর্তিত হয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা নামে পরিচিতি লাভ করেছে। এই বিষয়টি পূর্বে আগে অফিস আদালতে যে সমস্ত মানব কর্মী বা অফিস আদালতে যে সমস্ত দক্ষ কর্মী নিয়োগ করা হতো তা মূলত শাসিক বিদ্যা বা শর্ট হ্যান্ডের ছাত্রছাত্রীদের বা মানব সম্পদ নিয়ে লোক নিয়োগ করা হতো। এখন শাসিক বিদ্যা কি সে সম্পর্কে একটু আলোচনা করা দরকার। শাসিক বিদ্যা অর্থাৎ সচিব বিদ্যা, যে বিদ্যা অতি অল্প সময়ের মধ্যে শর্টকাটে কোনো বক্তব্য লিখে প্রকাশ করা যেতে পারে। শাসিক বিদ্যার সংজ্ঞা। বক্তার বক্তব্যকে অতি দ্রুত শ্রুত লিখনের নাম ষাটলিপি বা শর্টকাট লিপি। এই ষাটলিপির মাধ্যমে একজন লোক 2 বছর ইন্টারমিডিয়েট কোর্স সমাপ্ত করার পরে সে নিজের পায়ে দাঁড়াতে পারে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি সংগ্রহ করতে পারবে। সে হতে পারে একজন অফিস সহকারী, একজন অপারেটর, একজন কম্পিউটার অপারেটর বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মপদ বেছে নিতে পারবে। অতএব আমাদের ষাটলিপি সম্বন্ধে এখন একটু আলোকপাত করা যেতে পারে। ষাটলিপি 24টি আসর 24টি আসরের বিষয়ে আমরা আলোচনা করতে পারি। ষাটলিপি 24টি আসর আছে। 24টি আসর আছে। এই 24টি আসরে আবার গতিমুখ আছে বিভিন্ন 3 ভাগে বিভক্ত। গতিমুখগুলো হলো ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এবং সম্মুখমুখী। যে যত তাড়াতাড়ি এই 24টি আসর আয়ত্ত করতে পারবে
সে তত তাড়াতাড়ি বক্তার মনের ভাব সুন্দরভাবে লিখতে পারবে এবং বাংলা এবং ইংরেজিতে বা অন্য ভাষায় অনুবাদ করতে পারবে। এই জন্য বলা হয় ষাটলিপি কোনো ভাষা নয়, এটা একটি ভাষা লেখার মাধ্যম। এই মাধ্যমে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি, এর জন্য আমাদের চর্চা করতে হবে। 24টি আসর সম্বন্ধে সম্মুখ জ্ঞান অর্জন করতে হবে, না হলে ষাটলিপিতে ভালো জ্ঞান অর্জন করা যাবে না। যেমন আজকে মঙ্গলবার, আমরা যদি ষাটলিপিতে লিখি মঙ্গলবার, তাহলে এটা কি হবে মঙ্গলবার, মঙ্গলবার। এটা ষাটলিপিতে লেখা যাবে মঙ্গলবার। বানান করিও ষাটলিপি বানান করিও লেখা যেতে পারে এবং সংক্ষিপ্ত আকারেও লেখা যেতে পারে। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে লিখব ব, বার আছে মঙ্গলের জন্য আমরা লিখতে পারি ম, বারের জন্য ব। এই যে সংক্ষেপে লেখা যেতে পারে, এটার নাম হলো মঙ্গলবার। আমার কলেজের নাম সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ। এটা ষাটলিপিতে কিভাবে লেখা যেতে পারে সেটা আমি একটু দেখাইতেছি। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, সরকারি সহকাতে সরকারি, এটা হলো বিধি ফর্ম বা সংক্ষিপ্ত চিহ্ন। সরকারি মীর, মীরকে বানান করে লিখবো ময় শিকারি মীর আর ময় শূন্যরা মীর। ইসমাইল, ইসমাইল হোসেন কলেজ কিভাবে লিখবো ইস, ইস ময়াকার মা হাসই আল্লাহ, মীর ইসমাইল হোসেন, হোসেন আমরা বানান করে লিখবো হো, সরকারি সে আপনার নাম হোসেন, পদতে বা কাজতে হলো কলেজ। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট, এখন আমি লিখবো রাজারহাট কুড়িগ্রাম। রাজারহাট বানান করে লিখবো রাজার হাট, হতে হবে হাট, হ রাজারহাট কুড়িগ্রাম। কুড়িগ্রামের সংক্ষিপ্ত রূপ হলো বানান করে লেখা যেতে পারে এবং সংক্ষিপ্ত আকারে আমি লিখে দিয়েছি কুড়িগ্রাম। কুয়াতে কুড়ি, গোয়াতে গ্রাম, এইটা হলো কুড়িগ্রাম। এভাবে ষাটলিপি লেখা যেতে পারে। যদি কোনো ছাত্র ইচ্ছা করে যে আমি ষাটলিপি শিখে একজন সাংবাদিক হব বা অথবা কম্পিউটার শিখে আমি একজন ভালো অপারেটর হব, তাহলে সে অবশ্যই ষাটলিপি এবং কম্পিউটার সম্বন্ধে ভালো জ্ঞান আহরণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসুন।